মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর শ্বশুর কিছুক্ষণ আগে কল দিয়েছিল, কালই জামাইয়ের সঙ্গে তোর ডিভোর্স হবে। বাবা জানে? তোর বাবার কাছে কল দিয়েছিল। সবকিছু শুনে সেই থেকে বসে আছে। মন খারাপ করার কি দরকার মা? সুখের আশায় তো বিয়ে দিলে, সুখ কপালে নাই, তাই বিচ্ছেদ হয়ে যাবে। মেনে নিতে হবে মা। অবন্তী, বলো মা। তোর বাবা বারবার বলছে যে মেয়েটার জীবন নিজেদের হাতে নষ্ট করলাম। ছি মা, এসব কি ধরনের কথা? আগামীকাল কি হবে আজ সেটা আমরা জানি না, সেজন্যই পৃথিবী অনেক সুন্দর। মা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। আমি জানলা দিয়ে একটুও সরে দাঁড়ালাম না। পরদিন আমি ও ছোট চাচা মিলে উপজেলা কাজী অফিসে গেলাম। আমার শ্বশুর ও স্বামী দুজনেই এসেছে। সবকিছু বন্দোবস্ত করা ছিল। একটা সিগনেচার দিলাম। সঙ্গে সঙ্গে 7 মাসের সংসার সমাপ্তি হলো। বাড়িতে ফিরে জানতে পারলাম বাবা সকাল থেকে অসুস্থ হয়ে গেছে। অধিক শোকে নিজেকে তিনি অপরাধী ভেবে অসুস্থ হয়ে গেলেন। বাবার সেই অসুস্থতা আর সুস্থ হলো না। সেদিন রাতেই বাবা স্ট্রোক করলেন। পরের দিনের মধ্যে বাবার চিকিৎসার জন্য প্রায় 2 লাখ টাকা শেষ হয়ে গেল। বাবার সারা জীবনের সঞ্চয় এই টাকা ছিল। না, ভুল কথা। আমার বিয়ের সময় তিনি 1.5 লাখ টাকা খরচ করেছিল। আরও 15 দিন পেরিয়ে গেল। সংসার যেন প্রায় অচল হয়ে গেল। এত বড় সংসার, তার উপর বাবা অসুস্থ। মা রাত দিন কান্না করেন। আমি ডিভোর্সের পর থেকে কথাবার্তা কারোর সঙ্গে বলতাম না। মাঝে মাঝে বাবা যখন হাহুতাশ করতেন তখন তাকে 2-1 কথা বলতাম। অবশেষে গ্রাম ছেড়ে শহরে যাবার পরিকল্পনা করতে লাগলাম, কিন্তু আমার তেমন কোনো পরিচিত মানুষ নেই। অবশেষে রাবুর কথা মনে পড়ে গেল। ক্লাস 10-এ পড়ার সময় রাবুর বিয়ে হয়ে গেছে। সে তার স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে ঢাকা শহরে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার নেই আমার কাছে। পরদিন সকালে উঠে রাবুদের বাড়িতে গেলাম। রাবুর মা আমাকে দেখে খুশি হলেন। তারপর কেন বিচ্ছেদ হলো ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি রাবুর নাম্বার নিয়ে চলে এলাম। কল দিয়ে নিজের বিপদের কথা বললাম। রাবু বলল, 2-1 দিনের মধ্যে ঢাকা চলে আয়, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করিস না অবন্তী, মানুষের জন্য পৃথিবীতে সমস্যা, আবার মানুষই সেগুলো সমাধান করে। হোঁচট খেয়ে রাস্তায় যতক্ষণ পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত মানুষ তাকিয়ে থাকবে, কিন্তু যত তাড়াতাড়ি উঠে দাঁড়াবি তত তাড়াতাড়ি উপহাস থেকে বাঁচবি। হাঁটতে না পারলেও অন্তত উঠে দাঁড়িয়ে থাকবি। তবুও কাউকে বুঝতে দিবি না তুই আহত। 2000 টাকা ধার করে মা বাবার কাছে বিদায় নিয়ে দ্বিতীয় রমজানের দিন ঢাকায় রওনা দিলাম। 2 দিন হলো আমি ঢাকায় রাবুর বাসায় এসেছি। ইফতারের সময় পানির জগটা আমি হাতে নিতে হাত ফসকে পড়ে গেল। সব খাবারগুলো একসঙ্গে পানিতে ভেসে গেল। এটা আমার বান্ধবীর বাসা। একটা চাকরির জন্য 2 দিন আগে গ্রাম থেকে এই বাসায় এসেছি। আমি মাথা নিচু করে সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে গেলাম। আমার বান্ধবী রান্নাঘর থেকে দৌড়ে এসে কি বলবে বুঝতে পারছিল না। ওর স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই তাকিয়ে আছে। সবকিছু পরিষ্কার করে আমরা ইফতার করলাম। আমাকে কেউ কিচ্ছু বলেনি, কিন্তু নামাজের পরে আমার বান্ধবী রাবুকে চুপিসারে কিছু বলবে এটা নিশ্চিত। গ্রাম থেকে যখন এসেছিলাম তখনই রাবু আমাকে বলেছিল, শহরে থাকার জায়গা দেবার বড্ড অভাব রে অবন্তী, তুই বিপদে পড়েছিস তাই না করতে পারিনি, না হলে আমি আর এখানে কোনোভাবেই আনতাম না। নামাজ পড়ে রাবু আমাকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় নেমে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তোর চাকরির জন্য কথা বলতে। কিন্তু এই রাতের বেলা কেন? এখন কি কোনো অফিস খোলা পাওয়া যাবে নাকি? তোকে টগর ভাইয়ের কাছে নিয়ে যাব। টগরকে? এত প্রশ্ন করিস কেন অবন্তী? যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারবো না? টগর ভাই আমার পরিচিত, খুব ভালো মানুষ। তাকে বললে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। তিনি কি চাকরি করে নাকি বিজনেস কি করে জানি না, তবে চাকরি জোগাড় করা তার কাছে খুব সহজ ব্যাপার। গুন্ডা নাকি? রাবু আমার এই প্রশ্নের জবাব দিল না। চুপচাপ রিকশার মধ্যে বসে রইল। আমাদের 2 বান্ধবীকে নিয়ে রিকশা এগিয়ে যেতে লাগলো। লোকটাকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। দেখতে ভালো হলেও চেহারার মধ্যে একটা বখাটে ছেলেদের ছাপ স্পষ্ট বোঝা যায়। এরকম একটা লোকের কাছে এখন চাকরির জন্য কথা বলতে হবে? চাকরিটা খুব দরকার আমার, কিন্তু তাই বলে এমন লোকের কাছে অনুরোধ করব? নাম কি তোমার? রাবু বলল, তোকে জিজ্ঞেস করেছে। আশ্চর্য, ছেলেটা আমাকে তুমি করে বলছে কেন? সামান্য ভদ্রতা বজায় রেখে মানুষ আপনি করে তো বলতে পারে। আমার প্রচুর রাগ উঠে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, অবন্তী, চাকরির বাজার আজকাল খুব খারাপ। মনে হয় ঈদের আগে কোনো ব্যবস্থা হবে না। রাবু বলল, অনেক বিপদে পড়েছে টগর ভাই। ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওরা 4 বোন, অবন্তী সবার বড়, তাই ওর কাঁধে দায়িত্ব। একটা কিছু ব্যবস্থা করতে হবে, না হলে সম্পূর্ণ পরিবার কষ্টে থাকবে। কি ধরনের চাকরি দরকার? আমি বললাম, যে কোনো চাকরি হলেই চলবে। রান্না করতে পারো? পারি। আমার পরিচিত এক বড় ভাইয়ের বাসায় 2 বেলা রান্না করার জন্য একজন রাঁধুনি দরকার। তুমি কি চাকরিটা করতে পারবে? রাগ এবার মাথা খারাপ করে দিল। আমি তাকে বললাম, মেয়েদের দেখলে কি ফাজলামো করতে ইচ্ছা করে সব সময়? তুমিই তো বললে যে কোনো ধরনের চাকরি হলে চলবে, এরকম অফার দিলাম তাই। রাবু বলল, করোনার জন্য অনার্স শেষ হয়নি। অবন্তী খুব ভালো ছাত্রী টগর ভাই, আপনি যে কোনো একটা অফিসে ওর চাকরির ব্যবস্থা করে দেন।
ঠিক আছে, কালকে সকালে উঠে এখানে তাকে পাঠিয়ে দিও। তোমার বান্ধবী, তাই কিছু একটা তো করা দরকার। কিন্তু যে রাগ দেখাচ্ছে, সেরকম রাগ মেয়েদের পক্ষে ঠিক না। কিছু মনে করবেন না টগর ভাই। ঠিক আছে, এখন যাও তাহলে। আর আবারও বলছি, মেয়ে মানুষের এত রাগ ঠিক না। কেমন যেন প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে মনে হয়। এতক্ষণ রেললাইনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি আর রাবু হাঁটা শুরু করলাম, কিন্তু রাবু আবার গেল ছেলেটার কাছে। টগর ভাই, আবার কি? 2000 টাকা দিতে পারবেন? ওর বাড়িতে টাকা পাঠাতে হবে। বাড়ির অবস্থা বেশি ভালো না, বেতন পেলে তখন দিয়ে দিবে। এখনো চাকরি হলো না আর বেতনের নাম করে টাকা ধার শুরু হয়ে গেল। টাকাটা না হয় আমাকে ধার দিলেন, আমি পরে দিয়ে দিব টগর ভাই। রাকিবকে আমার কথা বলে নিয়ে যেও। ধন্যবাদ টগর ভাই। আমরা এবার রিকশার কাছে গেলাম। হঠাৎ করে রাবু আবার চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থেকে আমিও সঙ্গে গেলাম। রাবু বলল, টগর ভাই, আজকে রাতটা তোর বাসায় থাকুক, আমি কালকে দিনের মধ্যে থাকার ব্যবস্থা করে দেব। স্কুলের গলিতে একটা মেয়েদের ম্যাচ আছে। কিভাবে বুঝলেন আমি থাকার জন্য বলবো? এটা বুঝতে গোয়েন্দা হতে হবে নাকি? তোদের বাসার পরিস্থিতি তো আমি জানি। তাছাড়া তুই একদম বিপদে না পড়লে কোনোদিন আমাকে স্মরণ করিস না, আমি জানি। চাকরির ব্যবস্থা হয়ে গেলে থাকার স্থান দরকার, এতটুকু বোঝার মতো জ্ঞান তো আছে নাকি? সকালবেলা রাবু নিজেই আমাকে নিয়ে বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হয়ে আমরা দেখি টগর ভাই বাসার সামনে একটা দোকানে বসে আছে। আমাদের দেখে তিনি বেরিয়ে এলেন। টগর ভাই তার বাইক নিয়ে আমাকে বলল, গতকাল রাতে আপনাকে সরাসরি তুমি করে বলার জন্য দুঃখিত। উঠুন। মানে? আমি কি আপনার সঙ্গে বাইকে করে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? আমি রাবুর দিকে তাকালাম। রাবু চোখের ইশারা করলো, যার অর্থ কোনো সমস্যা নেই, বস। বাইকে চড়ার অভ্যাস ছিল না। মিনিট 10 যাবার পরে হঠাৎ চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। আমি হাত দিয়ে টগর ভাইকে খামচে ধরে বললাম, টগর ভাই দাঁড়ান। কি হয়েছে? এমন সময় আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। বাম দিকের একটা লোকাল বাস হুট করে মোড় নিল। 2 সেকেন্ডের মধ্যে আমরা ছিটকে পড়ে গেলাম রাস্তার পাশে। তারপর আর কিছু মনে নেই আমার। আমি তো ভেবেছিলাম আপনি অবিবাহিতা, আপনার বিয়ে হয়েছিল, এটা বুঝতেই পারিনি। ঘাড় ফিরিয়ে দেখি আমার পাশে বসে আছে টগর ভাই। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে টগর ভাই প্রশ্নটা করেছে, আপনি যে অন্তঃসত্ত্বা সেটা তো জানতাম না। এরকম অবস্থায় সাবধানে থাকতে হয়। আগে যদি বলতেন তাহলে আপনাকে সিএনজি ঠিক করে নিয়ে যেতাম, না হলে সাবধানে বাইক চালাতাম। পেটে সন্তান নিয়ে এরকম জার্নি ঠিক হলো না। আমি অবাক হয়ে রইলাম। বেশ কিছুদিন ধরে আমারও এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু সন্তানের বিষয়টা আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই। তাহলে টগর ভাই জানলো কিভাবে? রাবুকেও আমি এ ব্যাপারে কিছু বলিনি। আমি বললাম, কিভাবে জানলেন যে আমার পেটে সন্তান? ডাক্তার বলল। আমি তারপর রাবুর কাছে কল দিলাম। রাবু তখন বলল যে আপনার নাকি বিয়ে হয়েছিল, সম্প্রতি ডিভোর্স হয়েছে। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। টগর ভাই বলল, আমি একটু বাইরে যাচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসব, আপনি থাকেন। এই কথারও কোনো জবাব দিলাম না। চোখ বন্ধ করে শুয়ে থাকতে ভালো লাগছে। টগর ভাই বের হয়ে গেছে বোঝা যাচ্ছে। 5 মিনিটের মধ্যে সশব্দে কেবিনের দরজা খুলে গেল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি 4 জন লোক দাঁড়িয়ে আছে। একজন কানে মোবাইল ধরে আছে। সে বলল, এই মেয়ে, তোমার নাম অবন্তী? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এদের কাউকে চিনতে পারিনি। লোকটা তার মোবাইলে কাকে যেন বলছে। পাওয়া গেছে স্যার, এখানেই শেষ করে দেব নাকি হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো? আমার কলিজা কেঁপে উঠল। লোকটা মোবাইল পকেটে রেখে তার সঙ্গে আরেকজনকে বলল, একে নিয়ে যেতে হবে, হাত পা বেঁধে ফেলো। আমি বললাম, আপনারা কারা? আমাকে কেন নিয়ে যাবেন? সাদা রঙের প্যাকেটটা কোথায়? কিসের প্যাকেট? আমি তো কোনো প্যাকেট সম্পর্কে কিছু জানি না। এমন সময় টগর ভাইয়ের কণ্ঠে শোনা গেল। সে দরজার সামনে দাঁড়িয়ে লোকগুলোর পেছনে থেকে বলল, কি ব্যাপার, এখানে তো মানুষ কেন? সবাই পেছনে ফিরে তাকালো। যে লোকটা আমার সঙ্গে কথা বলছিল সে বলল, টগর তুই? আপনারা এখানে কি করেন? এই মেয়েকে নিতে এসেছি। কেন? অনেক কাহিনী, পরে সবকিছু বুঝিয়ে বলবো। তুই এখানে কেন তাই বল। এই মেয়ে আমার পরিচিত, আমি তাকে এখানে ভর্তি করেছি, সুতরাং তার বিষয়ে যা বলার সবটা আমার সঙ্গে বলেন। বলিস কি, তোর কিরকম পরিচিত? যেভাবে হোক সেটা বড় কথা নয়, এখন বলেন ঘটনা কি। লোকটা কিছু না বলে মোবাইল বের করলো। তারপর কাকে যেন কল দিল। তারপর বলল, ভাই এখানে টগর আছে, আর এই মেয়ে তো টগরের পরিচিত। তারপর ওপাশ থেকে কিছু শুনলো। মোবাইল রেখে দিয়ে টগরকে বলল, হাসপাতালের মধ্যে কোনো ঝামেলা করলাম না টগর, রাতের মধ্যে ওই প্যাকেট সিরাজ ভাইয়ের কাছে পাঠিয়ে দিবি, তা না হলে কিন্তু ভাই নিজে কিছু একটা করে ফেলবে। টগরকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা সবাই রুম থেকে বেরিয়ে গেল। টগর ভাই আমার কাছে চলে এলেন। এতক্ষণে বুকের ভেতর জমানো ভয় খানিকটা কমেছে, কিন্তু তারা কিসের প্যাকেটের কথা জিজ্ঞেস করছে সত্যি জানি না। আমি বললাম, আমি বাসায় যাব। টগর ভাই অবাক হয়ে বললেন, এই অসুস্থ শরীরে বাসায় কেন? আমি ঠিক আছি। আপনি যে অফিসে নিয়ে যেতে চেয়েছিলেন সেখানে কি আজ যাওয়া যাবে নাকি আগামীকাল? কালকে গেলে হবে। তাহলে বাসায় চলেন। ঠিক আছে, ব্যবস্থা করি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? করেন। ওই খারাপ লোকগুলো আপনার পরিচিত ছিল তাই না? এদের সঙ্গে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, এলাকার এক নেতার সঙ্গে চলাচল করে। কিন্তু আপনি বলেন তো ওরা কিসের প্যাকেটের খোঁজ করছে? আমি জানি না।
মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি রাতে সিরাজ ভাইয়ের সঙ্গে দেখা করে সবকিছু বলবো। আপনার সঙ্গে এইসব মানুষের খুব খাতির, তাই না টগর ভাই? আছে কিছুটা। আমার চাকরির ব্যবস্থা হয়ে গেলে আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। ঠিক আছে, রাখতে হবে না, এমনিতেও কেউ যোগাযোগ রাখে না, এতে আমি মনে কিছু করি না, খুব স্বাভাবিক বিষয়। আপনার পরিবারে কে কে আছে? এক বোন আছে, আর কেউ নেই। সে কোথায়? রংপুর, ওর স্বামীর সাথে থাকে। সেও মনে হয় আপনার সঙ্গে কথা বলে না, তাই না? টগর ভাই এই প্রশ্নের জবাব দিল না, কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গেল। আশ্চর্য এক মানুষ। তবে আমি এখনো এই ভয়ঙ্কর লোকগুলোর কথা চিন্তা করে যাচ্ছি। কিসের প্যাকেট? কি ছিল সেখানে, যার কারণে এরা আমাকে তুলে নিয়ে যেতে এসেছে? মাদকদ্রব্য নাকি? হায় আল্লাহ! ভদ্রমহিলার বয়স 40-এর কাছাকাছি, হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, মুখ ভর্তি পান, তার এক হাতে চুরি ভর্তি আর অন্য হাত খালি। আমার দিকে তাকিয়ে বললেন, রাত 10টার মধ্যে বাসায় ফিরতে হবে, কারণ 10টার পরে আর কাউকে দারোয়ান ঢুকতে দেবে না বাসায়। টগর ভাই বললেন, অফিসে চাকরি করবে, রাস্তায় মাঝে মাঝে জ্যাম তো থাকে, গেট খোলা হবে না কেন? ভাড়া দিয়ে তো থাকবো, তাই না? আমার বিল্ডিংয়ের মধ্যে কেউ রাত 10টার পরে বের হতে পারে না। তবুও মাথায় রাখবেন বিষয়টা, তার চাকরি হবে বনানী, আর বনানী থেকে উত্তরে আসতে মাঝে মাঝে দেরি হতে পারে। দেখা গেল রাত 8টার দিকে ছুটি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি টগর, সমস্যা নেই, যদি 2-1 দিন বিপদে পড়ে সেটা দেখা যাবে। আমি সন্ধ্যার পরে নিজের জিনিসপত্র গুছিয়ে ম্যাসে চলে এলাম। একটা 3 রুমের ফ্ল্যাটের মধ্যে আমি সহ মোট 7 জন থাকবো। 3 জন পড়াশোনা করে, বাকি 3 জনই জব করে। আমি যার সঙ্গে এক রুমে থাকবো সেই মেয়েটার নাম তাসকিয়া তামান্না। ফ্লোরে বিছানা করে ঘুমাতে হবে। তামান্না নামের মেয়েটাও ফ্লোরে বিছানা করে বসে আছে। সে বলল, তুমি চাইলে খাট কিনে নিতে পারো, আমার দরকার হয় না তাই কেনা হয় না। না না, সমস্যা নেই। তোমার নামটা যেন কি? অবন্তী। আমার নাম তাসকিয়া তামান্না। নামের অর্থ হচ্ছে পবিত্র ইচ্ছে। বয়স আনুমানিক আমার চেয়ে বেশি হবে। কাছে একটা গার্মেন্টসে চাকরি করে, সুপারভাইজার। রেল লাইনের ওপারে সেক্টরের মধ্যে তোমার বান্ধবীর বাসা, তাই না? হ্যাঁ। খুব বড় লোক নাকি? জানি না, মোটামুটি। সেক্টরের মধ্যে তো বাসা ভাড়া অনেক বেশি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ সেখানে থাকতে পারে না। শরীর ক্লান্ত ছিল, অ্যাক্সিডেন্টে আমার পায়ের মধ্যে হালকা ছিলে গিয়েছিল, খুব বেশি ক্ষতি হয়নি, তবে টগর ভাইয়ের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। রাত 11টার দিকে টগর ভাই আমাকে কল দিলেন। তার কাছে আমার নাম্বার নেই, নিশ্চয়ই রাবুর কাছ থেকে নিয়েছে। রাবুর ভালো নাম রাবেয়া, আমরা সব সময় তাকে রাবু বলে ডাকি। হ্যালো, আমি টগর বলছি। বলেন, আপনি সেদিন গ্রাম থেকে আসার সময় বাসের মধ্যে আপনার পাশের সিটে কি একজন মহিলা বসেছিল? আমি খানিকটা অবাক হয়ে গেলাম, তারপর নিজের কৌতূহল লুকিয়ে বললাম, হ্যাঁ। সেই মহিলা আপনার ব্যাগের ভেতর একটা সাদা প্যাকেট রেখেছিল, ওরা সেই প্যাকেট চাইছে, ওটা আপনি কোথায় রেখেছেন? এবার আরও অবাক হলাম, আমি তো এসবের কিছুই জানতাম না, তাছাড়া কিছুক্ষণ আগে সব বের করে গুছিয়ে রেখেছি, সেখানে কোনো সাদা প্যাকেট ছিল না। বললাম, টগর ভাই, আমি জানি না সেটা কোথায়, দয়া করে আমার কাছে সত্যিটা বলেন, না হলে খুব বিপদ হতে পারে। আশ্চর্য, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন টগর ভাই? আমি ওটা দিয়ে কি করব? ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখি কি করা যায়। আমি না বলা পর্যন্ত আপনি বাসা থেকে বের হবেন না, টাকা পয়সা লাগলে রাবেয়ার কাছে বলবেন। আপাতত বাসায় থাকেন। চাকরি বিষয়টা একটু সমাধান করি, তারপর আপনার চাকরির ব্যবস্থা করা হবে। আপাতত বাসায় বসে থাকেন, ঘুমান, যা ইচ্ছা করেন। কল কেটে গেল। আমি সেদিন গ্রাম থেকে ঢাকায় আসার কথা ভাবতে লাগলাম। আমার পাশে এক মহিলা ছিল, আমি প্রায় সারাক্ষণ ঘুমিয়েছিলাম। আমার ব্যাগটা ছিল পায়ের কাছে, বেশি কাপড় চোপড় ছিল তাই মাথার ওপরের বক্সে রাখতে পারিনি। মহিলা কখন বাস থেকে নেমেছে সেটাও আমি জানি না। মোবাইলে মা কল দিয়েছে, এত রাতে মা কল দিবে ভাবিনি। তাহলে বাবার শরীর আবার অসুস্থ হয়ে গেল নাকি? কেমন আছো মা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস মা? চাকরি হয়েছে? না, চাকরির জন্য যেতে পারিনি, পথে সামান্য অ্যাক্সিডেন্ট করেছি, তাই হাসপাতাল থেকে আবার বাসায় এসেছি। বলিস কি, সাবধানে থাকতে পারিস না? বেশি কিছু হয়নি তো? না মা, একটা কথা বলতে কল দিলাম। কি কথা বলো? জামাই এসেছিল একটু আগে। মানে কার জামাই? সোহাগ এসেছিল। আমার হাজবেন্ডের নাম ছিল সোহাগ, কিন্তু সে আমাদের বাড়িতে এসেছে। আশ্চর্য, কেন এসেছে? সে নাকি ইচ্ছে করে ডিভোর্স দেয়নি, এসবের পেছনে অনেক ঝামেলা ছিল, বাধ্য হয়ে নাকি কাজটা করেছে। এসব কি ধরনের কথা? সে এসে তোমাকে বলে গেল আর তুমি বিশ্বাস করে নিলে? সে ঢাকায় গিয়ে তোর সাথে দেখা করতে চায়, আমার কাছে ঠিকানা চায়। পাগল নাকি, তার সঙ্গে দেখা করবো কেন? জানি না, আমি তো নিজেই তোর ঠিকানা জানি না, দেব কিভাবে? সে বলে গেল যেভাবে হোক তোর ঠিকানা নাকি জোগাড় করবে। কিছুই বুঝতে পারছি না মা, তুই সাবধানে থাকিস অবন্তী। তোর বাবা এসব কিছু জানে না, টেনশন করবে তাই কিছু বলিনি। ভালো করেছ। 2 দিন পেরিয়ে গেল, সে রাত থেকে টগর ভাইয়ের নাম্বার বন্ধ। যে নাম্বার দিয়ে কল করেছিল সে নাম্বার বন্ধ পাচ্ছি। রাবুর কাছে জিজ্ঞেস করলাম, রাবুও কিছু জানতে পারেনি। 3য় দিন একটা অপরিচিত নাম্বার দিয়ে কল এলো, আমি রিসিভ করে কথা বললাম। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আপনার ব্যাগ থেকে একটা সাদা প্যাকেট আমি বাসের ভেতরে বসে নিয়েছিলাম,
ওটা আমার কাছে আছে। কে আপনি? তাছাড়া আপনি আমার ব্যাগের ভেতর থেকে কেন নিয়েছেন? আপনি কি জানেন ওই প্যাকেটের জন্য আমি কতটা বিপদে আছি? হ্যাঁ জানি। 20 লাখ টাকার মতো জিনিস যদি হাতছাড়া হয়ে যায় তখন সেই জিনিসের মালিক সেটার জন্য মরিয়া হয়ে উঠবে। এটা স্বাভাবিক। কত টাকা? 20 লাখেরও বেশি হবে। এটা নিষিদ্ধ একটা ড্রাগসের প্যাকেট। যে মহিলা আপনার পাশে বসেছিল তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিল। তিনি আমার ব্যাগে কেন রাখলেন? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন মাঝপথে বাস পুলিশ চেকিং করে। পুলিশ দেখে আপনার পাশে বসা সেই মহিলা এগুলো আপনার ব্যাগে রেখেছিল। আপনার সিট নম্বর ছিল D4 আর আপনার পাশের মহিলা D3। আমি ছিলাম D2 সিটে। সত্যি বলতে আপনাকে আমি কাউন্টার থেকে ফলো করছিলাম। যখন কাউন্টারে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন তখন আপনাকে দেখে ভালো লেগেছিল। বাসে উঠে যখন দেখলাম আপনার পাশাপাশি সিট পড়েছে তখন বেশ খুশি হলাম, কিন্তু আফসোস হলো কারণ আরেকটু কাছে যদি বসতে পারতাম। তারপর কি হলো? আপনি ঘুমাচ্ছেন, আমি প্রায় সারাক্ষণ আপনার দিকে তাকিয়েছিলাম। পুলিশ বাসে ওঠার পরে হঠাৎ দেখে মহিলা ঘাবড়ে গেলেন। তারপর তার নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করেন। সেই প্যাকেট আপনার ব্যাগে রেখে দিয়ে সে চুপ করে বসে থাকে। কি বলছেন এসব? ঠিকই বলছি। পুলিশ কিন্তু আপনার ব্যাগ চেক করেনি। চেক করলে আপনি ফেঁসে যেতেন। তবে আমার একটা ভুল হয়ে গেছে। তখন যদি পুলিশের কাছে বলতাম তাহলে মহিলা ধরা পড়তো। করলেন না কেন? আসলে মানুষের মাথায় সবসময় সব ধরনের বুদ্ধি কাজ করে না। সেজন্যই প্রচলিত প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনি কিভাবে নিলেন ব্যাগটা? একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করানো হয়েছিল, মনে আছে? আপনি সহ সেই মহিলা এবং আরও অনেকে বাস থেকে নেমেছেন। হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছিলাম। পাশের সেই মহিলা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমিও নেমেছিলাম, কিন্তু যখন দেখলাম যে আপনারা নামছেন তখন চট করে বাসে উঠি। খুব সাবধানে আর কৌশলে ব্যাগটা খুলে প্যাকেটটা নিজের কাছে নিয়ে যায়। তারপর সেটা একদম পেছনে নিয়ে রাখি। কেন করেছেন? আমার সন্দেহ ছিল এটা নিষিদ্ধ কিছু হতে পারে, কারণ আপনি আসার আগে সেই মহিলা দ্রুত বাসে আসে। তারপর আপনার ব্যাগ খুলে নিজের রাখা প্যাকেট খুঁজে বেড়ায়, কিন্তু তাকে হতাশ হতে হয়েছে কারণ সেটা অলরেডি আমি সরিয়ে ফেলেছি। কি দরকার ছিল ভাই বলেন? ওরা যদি সেটা নিয়ে যেত তাহলে আমি এমন বিপদে পড়তাম না। এভাবে বাসায় লুকিয়ে থাকতে হতো না। সব দোষ আপনার, আমি জানি। বাস থেকে নেমে আপনাকে আমি হারিয়ে ফেলি। প্যাকেটের ভেতর ড্রাগসগুলো দেখে আর সেগুলোর দাম শুনে আমি রীতিমতো অবাক হলাম। তখনই বুঝতে পারি যে আপনার উপর বিপদ আসবে। আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? কাউন্টার থেকে। আমরা যে বাস কাউন্টার থেকে উঠেছি সেখানে আমার এক পরিচিত লোক আছে। তাকে বললাম D4 সিটের যাত্রীর নাম্বার জোগাড় করতে হবে। আমাদের ভ্রমণের তারিখ ও বাসের কোচ নাম্বার বললাম। আমার সেই পরিচিত ভাই আপনার নাম্বার ম্যানেজ করে দিয়েছে। আপনি দয়া করে ওদের জিনিস ফিরিয়ে দেন, তাহলে ওরা আমার পথ থেকে সরে যাবে। ওদের জন্য আমি চাকরি করতে পারি না। কি বলেন এসব? আমি তো তাদের পুলিশের কাছে ধরিয়ে দিতে চাই, আর সেজন্য সবচেয়ে বেশি সহযোগিতা করবেন আপনি। আমি? কিভাবে? ওরা আপনার উপর নজর রাখবে আর সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। তাদের ধরিয়ে দেবার সুযোগ পাবো। কিন্তু দেখুন, ওরা খুব খারাপ একটা চক্র। এরকম অনেক ভালো মানুষ তারা ড্রাগসের মাধ্যমে শেষ করে দিচ্ছে, মারাত্মক বিষ ছড়িয়ে দিচ্ছে সমাজে। এদেরকে আইনের হাতে তুলে দেওয়া আপনার আমার কর্তব্য। আপনি নিজে তো সবকিছু করতে পারেন, আমি তো তাদের চিনি না। তারা তো আপনার সঙ্গে যোগাযোগ করে কারণ তারা ভেবেছে আপনি সেগুলো সরিয়ে ফেলেছেন। এখন আমাকে কি করতে হবে? আপনি আপনার ঠিকানা দিন, আমি আপনার সঙ্গে দেখা করব। তারপর আমরা দুজন মিলে পুলিশের কাছে গিয়ে সবকিছু তাদের বলবো। তারপর তারাই বলে দিবে আমাদের কি করতে হবে। আপনাকে কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনি কি ওদের দলের কেউ? ঠিকানা বের করার জন্য বা আমাকে? টুট 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 শব্দ করে কলটা কেটে গেল। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রইলাম। তারপর নিচ থেকে কল ব্যাক করলাম, কিন্তু নাম্বার বন্ধ। আশ্চর্য! মোবাইল বিছানায় রেখে জানলা ধরে দাঁড়িয়ে রইলাম। আকাশে কিছু হালকা মেঘ জমেছে, তার ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে। আমি আমার একটা হাত গ্রিলের সঙ্গে রাখলাম। বিপদ যেন আমার ছায়া সঙ্গী হয়ে গেছে। অথচ বছরখানেক আগে আমার জীবন অন্যরকম ছিল। আমার এই ছোট্ট জীবনে কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল। টগর ভাইয়ের নাম্বার এখনো বন্ধ। রাবুর কাছে কল দিলাম, সে নাকি তার শাশুড়ির সঙ্গে কোথায় যেন গেছে। পরে কথা বলি বলে কল কেটে দিল। বিছানায় শুয়েছিলাম। তামান্না আপু দুপুরের খাবার খেতে বাসায় এলেন। তামান্না আজকে রোজা রাখেনি। গতকাল রাতে আমাকে বলেছিল আমি অসুস্থ, কাল থেকে 4 থেকে 5 দিন আর রোজা রাখা হবে না। একটা মেয়ে হিসেবে আমি এটা জানি, তাই আর কিছু বলিনি। আমি দরজা খুলে দিতেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কান্না করছো নাকি? বাড়ির কথা মনে পড়ছে তাই মন খারাপ? চাকরির কিছু ব্যবস্থা হলো? প্রশ্ন করে তামান্না ওয়াশরুমে চলে গেল। তারপর বের হয়ে এসে খেতে বসে ভাতের ডালা হাতে নিয়ে খেতে খেতে বলল, মাত্র 1 ঘন্টার সময় পাই অবন্তী। অফিস থেকে বাসায় আসতে 12-13 মিনিট হয়ে যায়, আবার বের হতে হবে 15 মিনিট আগে। তোমাদের অফিস থেকে দুপুরের খাবার খেতে দেয় না? আরে না, ইপিজেডের মধ্যে হলে দেয়, কিন্তু আমরা যেখানে চাকরি করি সেখানে দেয় না। তাছাড়া এখন তো রমজান মাস, ছোট কোম্পানি তো, তাই কখনো খেতে দেয় না। কাজের কত চাপ, সারাক্ষণ একটু বসার সুযোগ পাই না। আমি সুপারভাইজার হবার আগে অপারেটর ছিলাম,
তখন সারাদিন বসে বসে কাজ করতাম, বিরক্ত হয়ে একটু দাঁড়ানোর সুযোগ খুঁজে বেড়াতাম। আর এখন সারাদিন লাইনের মধ্যে দৌড়াতে হয়, ইচ্ছে থাকলেও বসতে পারি না। খুব কষ্টের, তাই না? হ্যাঁ, তবে মাস শেষে বেতন পেলে মনটা ভালো হয়ে যায়। গ্রামের বাড়িতে টাকা পাঠিয়ে আনন্দে আনন্দে সপ্তাহখানেক কাটে, তারপর আবার সেই মাস শেষ হবার অপেক্ষা। আমাদের জীবন পেরিয়ে যায় মাস শেষ হবার অপেক্ষা করতে করতে, কিন্তু জীবন থেকে যে দিন দিন সময় কমে যাচ্ছে সেই হিসাব করি না। তোমার বেতন কত? সব মিলিয়ে 16 থেকে 17,000 টাকা পাই। স্টাফ তো? কতটুকু পড়াশোনা করেছো? এসএসসি পাশ করে এসে গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম। আমাকে একটা চাকরি দিতে পারবে? তুমি গার্মেন্টসে চাকরি করবা? এছাড়া কি করব? টগর ভাই কিছু ব্যবস্থা করে নাই? তার নাম্বার বন্ধ, কোনো যোগাযোগ নেই আমার সঙ্গে। একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। তাহলে তো চিন্তার বিষয়, ঈদের আগে গার্মেন্টসে চাকরি পাওয়া সম্ভব না। তবুও আমি গিয়ে খোঁজ নিয়ে দেখি, যদি হয় তাহলে তোমাকে নিয়ে যাব কালকে। খাবার শেষ করে তামান্না আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, ঠোঁটে সামান্য লিপস্টিক লাগিয়ে ওড়না বাঁধল। তারপর রুম থেকে বের হবার সময় আমাকে বলল, একটা লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ঘটনা কি বুঝতে পারছি না। কে সে? চিনি না। সকালে আমি বের হতে একটা লোক আমাকে তোমার একটা ছবি দেখালো, তারপর জিজ্ঞেস করলো, এই মেয়েটা বিল্ডিং এর কত তলায় থাকে জানেন? আমি তোমার ছবি দেখে অবাক হয়ে গেলাম, বললাম, না জানি না। কিরকম ছবি? আমার ছবি বা তারা পাবে কোথায়? তা তো জানি না। তোমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, তোমার পরনে লাল একটা 3 পিস আর সঙ্গে ছেলেটার পরনে সাদা টি শার্ট। তাহলে মনে হয় আমার স্বামী আর আমার ছবি ছিল ওটা। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। বলো কি, জানতাম না তো। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, এখন যাই তাহলে। বাসায় ফিরে সবকিছু শুনবো, তুমি বাসা থেকে বের হও না। আর ওরা মনে হয় দারোয়ানের কাছে কিছু জিজ্ঞেস করে নাই, কারণ দারোয়ান তাহলে সন্দেহ করবে, আর ওরা সবসময় ঘুরঘুর করতে পারবে না। তামান্না চলে গেল। আমাদের পাশের রুমের যে দুটো মেয়ে ছিল তারা বাসায় আছে। এদের নাম আমি জানি, কিন্তু ভালো করে পরিচয় হয়নি এখনো। আমি তামান্না আপুর কথা ভাবতে লাগলাম। সোহাগের সঙ্গে তোলা আমার ছবি রাস্তার একটা লোক কিভাবে পাবে? তাহলে কি সোহাগ নিজেই দিয়েছে সেই ছবি? কিন্তু সোহাগকে পাবে কোথায় এরা? সকাল থেকে হালকা পেটে ব্যথা ছিল, দুপুরের পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো। 4:30টার দিকে হঠাৎ অনুভব করলাম আমার ব্লিডিং হচ্ছে। সেদিন টগর ভাইয়ের যখন ডাক্তার বলেছিলেন আমি প্রেগনেন্ট, তখন বাসায় ফিরে আমি অনেক ভেবেছিলাম। আমার ডিভোর্স হয়েছে মাসখানেক আগে। আমার ডিভোর্সের 2 মাস আগে থেকে স্বামীর সাথে এক বিছানায় থাকা হয়নি আমার, সব মিলিয়ে 3 মাস। তবে আমার স্পষ্ট মনে আছে, শেষ যেবার আমার পিরিয়ড হয়েছে তারপর থেকে আর সোহাগের সঙ্গে ছিলাম না। তাহলে আমার গর্ভে সন্তান আসবে কিভাবে? এইসব জটিলতা খোলাসা করার জন্য আবারও ভালো করে ডাক্তারের কাছে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি জটিল হবার কারণে নিজের শারীরিক সমস্যাটা গোপনেই রইল। পেটে ব্যথা নিয়ে শুয়েছিলাম, একটু পর পর খুব মারাত্মকভাবে ব্যথা অনুভব করছি। রাবুর কাছে আরেকবার কল দিলাম, রিসিভ করে নাই। মিনিট 10 পরে আমার মোবাইলে কল এলো। ভেবেছিলাম হয়তো রাবু কল ব্যাক করেছে, কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখি সোহাগ কল দিয়েছে। একবার ভাবলাম রিসিভ করব না, কিন্তু হঠাৎ মনে হলো ছবিটার কথা জিজ্ঞেস করা দরকার। হ্যালো অবন্তী, আমি সোহাগ, চিনতে পেরেছি। হঠাৎ কি মনে করে? আমি তো ঢাকায় এসেছি। ঢাকায়? কিন্তু কেন? তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি যে বাসায় থাকো আমি সেই বাসার নিচে রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি একটু নিচে আসবে? আমার বাসার ঠিকানা তুমি কোথায় পেলে? মন দিয়ে খুঁজলে সবকিছু পাওয়া যায়। তুমি কি একটু নিচে আসবে? তোমার সঙ্গে 10 মিনিট কথা বলতে চাই। আজ আমার শরীরটা ভালো না। তাছাড়া তুমি কেন আমার সঙ্গে কথা বলতে এসেছো? তোমার সঙ্গে তো আমার বলার মতো কিছু নেই, কিন্তু আমার আছে। আমার অনেক কিছু বলার আছে। একটু নিচে আসবে প্লিজ? তুমি কি তোমার আমার ছবি কাউকে দিয়েছো? মানে কাকে ছবি দেব? সত্যি করে বলো, তোমার আর আমার একসঙ্গে তোলা ছবি কাউকে দিয়েছো কিনা? না তো। ঠিক আছে, ফোন রাখছি। নিচে কখন আসবে? যাব না। আমি তো অপেক্ষা করছি। আমি কি অপেক্ষা করতে বলেছি? এত রেগে আছো কেন? তুমি তো এরকম ছিলে না অবন্তী। আমি কল কেটে দিলাম। ভয়ে জড়সড় হয়ে গেল সমস্ত শরীর। দরজা বন্ধ করে বসে রইলাম। পেটে ব্যথা বাড়তে লাগলো, ব্লিডিং হচ্ছে এখনো। মাথা যে পরিমাণ ব্যথা করে, মনে হয় সবকিছু ঘুরছে। মনে মনে প্রাণপণে তামান্না আপুর অপেক্ষা করতে লাগলাম। রাবুর কাছে আবারও কল দিলাম। এবার রিসিভ করলো। আমি বললাম, কল ধরিস না কেন? কি বলবি একটু তাড়াতাড়ি বল। শাশুড়ি আছে, তিনি আমাকে তোর সাথে কথা বলতে নিষেধ করেছে। বাসায় গতকাল থেকে অনেক ঝামেলা হয়েছে রে। কিসের ঝামেলা? তেমন কিছু না, তুই চিন্তা করিস না, টগর ভাই সব ঠিক করে দেবে। আপাতত নিশ্চিন্তে থাক। আমার প্রচুর ব্লিডিং হচ্ছে রাবু, পেটের যন্ত্রণায় মনে হচ্ছে মরে যাব। টগর ভাইয়ের নাম্বার তো বন্ধ, তাহলে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, আমাকে ডাকছে, তোকে আমি কিছুক্ষণ পরে ছাদে গিয়ে কল দিব। আমাকে কিছু বলার সুযোগ দিল না। 5:30টার দিকে তামান্না আপু এলো। ফ্রেশ হয়ে রুমে এসে বলল, ওই লোকটা এখনো আছে, গলির মধ্যে হাঁটছে আর কেমন যেন ডেন করছে। ঘটনা কি অবন্তী? আমি তামান্না আপুর কাছে সবকিছু বললাম। সব শুনে তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তুমি তো ভালোই বিপদে পড়েছ। জানি না এরকম কেন হচ্ছে আমার সঙ্গে। আমি কি এমন করেছি যার কারণে দোষ না করে মরতে যাচ্ছি?
মরবে কেন? ছি ছি। তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের পুলিশের সাহায্য নেওয়া দরকার, অথবা কোনো গোয়েন্দা। কিন্তু কিভাবে? আর পুলিশের কাছে কিভাবে কি বলবো? এখানে তো কোনো প্রমাণ নেই যেগুলো দিয়ে কারো বিরুদ্ধে মামলা করব। এখানে সবাই অপরিচিত, কাকে দোষ দেব? তাহলে গোয়েন্দাদের সাহায্য নিতে হবে। কোথায় পাবো? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আমার এক বন্ধুকে কল দিয়ে জিজ্ঞেস করি। তামান্না আপু কাকে যেন কল দিলেন, তারপর একটা ইমেল ঠিকানা লিখে নিলেন। আমার কাছে ঠিকানাটা দিয়ে বললেন, এই ঘটনার সঙ্গে যা কিছু আছে সব লিখে এই ঠিকানায় ইমেল করে পাঠিয়ে দাও। গোয়েন্দা সাজু ভাইয়ের ইমেল এটা। তিনি যদি ঢাকায় থাকেন তাহলে অবশ্যই তোমার সাহায্য করবেন। যদি ঢাকার বাইরে হয় তাহলে তিনি চলে আসবে। আমার বন্ধু তো বলল যে সাজু ভাই সবসময় চেষ্টা করে বিপদে পড়া নিরপরাধ মানুষকে রক্ষা করতে। তারপর থেকে আমি পেটে ব্যথা নিয়েই লিখতে শুরু করি। যেহেতু আমার সাবেক হাজব্যান্ড এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে, তাই আমার ডিভোর্সের শুরু থেকে আপনাকে লিখে দিলাম। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে সাহায্য করুন। আর কিছু জানতে হলে আমার নাম্বারে কল দিতে পারেন। আমি আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছি। বিনীত অনুরোধে, নুসাইবা জান্নাত অবন্তী। তারাবির নামাজ শেষ করে বের হয়ে মোবাইল হাতে নিয়ে ডাটা চালু করে ইমেল নোটিফিকেশন পায় সাজু ভাই। উত্তরার 7 নম্বর সেক্টর পার্কের পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। সাজুর সঙ্গে রয়েছে কিবরিয়া। সাজু ভাই যখন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করত তখন কিবরিয়া ছিল তাদের সঙ্গে। খুব ভালো বন্ধু না হলেও বন্ধু হিসেবে পরিচিত। এতক্ষণ ধরে কিবরিয়া ইমেল পড়ছিল আর সাজু তার পাশে বসে বসে শুনছিল। তারা এখন আছে 7 নম্বর সেক্টরের 19 নম্বর রোডে। কিবরিয়া বলল, বেশ জটিল মনে হচ্ছে সাজু। তোমার কাছে জটিল মনে হয়, কিন্তু আমার কাছে তো শুধু একটা বিষয় খটকা আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। কিরকম? অবন্তীর বর্ণনা অনুযায়ী টগর সম্ভবত সেই চক্রের হাতে বন্দি আছে, কিন্তু টগরকে বন্দি করে রেখে তারা কি করবে সেটা একটু খটকা। এছাড়া আর সব পরিষ্কার? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না তাই না? না, কারণ অবন্তীর সাবেক স্বামী কিভাবে তার বর্তমান ঠিকানা পেয়ে গেল? জানতে হলে রাস্তায় 6 নম্বরের ওপারে সেক্টরের মধ্যে যেতে হবে, অবন্তীর বান্ধবীর বাসায়। রাত 10টা বেজে গেছে। সমস্যা নেই, চলো গিয়ে দেখি কি অবস্থা। আরেকটা প্রশ্ন আছে। কি? তামান্না নামের মেয়েটার কাছে যে লোকটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে, তিনি মনে হয় অবন্তীর স্বামী ছিলেন তাই না? মাথা মোটা নাকি তুমি? কেন? তামান্নাকে যে ছবি দেখানো হয়েছে সেখানে তার স্বামীর ছবি ছিল। তাহলে সেই লোকটা যদি তার স্বামী হয়ে থাকে তবে ছবির লোকটা আর জিজ্ঞেস করার লোকটা একই ব্যক্তি তাই না? হ্যাঁ। তো যদি অবন্তীর স্বামী হতেন তাহলে তামান্না তো বুঝতে পারতেন ছবির লোকটা আর জিজ্ঞেস করা লোকটা একই, আর সেটা অবন্তীকে বলতো। বুঝলাম। অবন্তীর নাম্বারে কল দাও কিবরিয়া। কিবরিয়া কল দিল। অবন্তী রিসিভ করার সময় সাজুর কাছে মোবাইল দিয়ে দিল সে। হ্যালো, অবন্তী বলছেন? জি, আপনি কি সাজু ভাই? কিভাবে বুঝলেন? অনুমান করে। আমার মনে হচ্ছিল আপনি কল দিবেন। সত্যি বলতে আমি আপনার কলের জন্য অপেক্ষা করছি। আপনার বান্ধবী রাবুর বাসার ঠিকানাটা দিতে হবে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, ওর বাসায় একটু ঝামেলা হচ্ছে, তাই আমি আর ওকে এসবের মধ্যে জড়াতে চাই না, কিন্তু আমার তো দরকার আছে। সোহেল সাহেব মানে আপনার সাবেক হাজবেন্ডের সন্তান ওই অপরাধী চক্র কিভাবে পেয়েছে জানেন? কিভাবে? আপনার বান্ধবীর মাধ্যমে। কিন্তু সোহাগের ঠিকানা এনে তাকে এসবের মধ্যে কেন জড়ানো হবে? কারণ আপনার দুর্বলতা ছিল তার প্রতি, সেজন্য তাকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো, এখন ঠিকানা দিন। অবন্তী ঠিকানা দিয়ে দিল। সাজু ভাই বলল, আপনার পেটে ব্যথা কমেছে? একটু কমেছে। বাসের ভেতরে বসে কথিত যে লোকটা আপনার ব্যাগ থেকে ড্রাগস নিয়ে গেছে সেই লোকটারও নাম্বার আমাকে দিয়ে দিন। ফোন পকেটে রেখে বাইক নিয়ে রওনা দিল সাজু ভাই ও কিবরিয়া। রাতে স্নিগ্ধ বাতাস আর ব্যস্ত শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে দুজন। কিবরিয়া বলল, আমার কাছে বেড়াতে এসেও তুমি নতুন কাজে জড়িয়ে গেলে তাই না বন্ধু? হ্যাঁ, কাকতালীয়ভাবে। যদি গ্রামের বাড়িতে থাকতাম বা অন্য কোনো শহরে তাহলে একদিন লেগে যেত উত্তর আসতে। অবন্তী ও তামান্না নিজেদের রুমে দরজা বন্ধ করে বসে আছে। বাইরে মূল দরজায় কলিং বেলের শব্দ হচ্ছে। পাশের রুম থেকে ওরা কেউ একজন দরজা খুলে দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। একটু পরে অবন্তীতে দরজা টোকা দিল। বাড়ির মালিকের স্ত্রীর কণ্ঠ শুনে তামান্না বলল, এত রাতে আপা কেন এলো? দরজা খুলে দিতেই বাসায় প্রবেশ করলেন বাড়ির মালিকের স্ত্রী। তিনি অবন্তীকে বললেন, টগরের সঙ্গে তোমার শেষ কথা হয়েছিল কখন? এ বাড়িতে দিয়ে যাবার পরে আর কথা হয়নি। শুনলাম টগর নাকি মারা গেছে। 13 মুখের ব্রিজের নিচে নাকি ওর লাশ পাওয়া গেছে। আপনি কিভাবে জানলেন যে টগর ভাই মারা গেছে? সত্যি কি তাই? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো অবন্তী। হ্যাঁ, ওর সঙ্গে যেসব ছেলেরা চলাফেরা করে তারাই বলেছে। নিচে আমার হাজব্যান্ড শুনে এসে আমাকে জানালো। আমি সেদিন থেকে তার নাম্বার বন্ধ পাচ্ছি। তিনি কোনো যোগাযোগ করেননি। সবসময় বাজে মানুষের সঙ্গে আড্ডা, খারাপ খারাপ বদ অভ্যাস ছিল। হয়তো নিজেদের মধ্যে কেউ শত্রুতার সূত্রপাত ধরে কাজটা করেছে। তামান্না বলল, লাশ যদি পাওয়া যায় তাহলে তো আমরা সেই লাশ দেখতে পারবো তাই না? কি জানি ওর লাশকে দাফন করবে, পুলিশের মাধ্যমে হয়তো দাফন হতে পারে। তার নাকি একটা বোন আছে রংপুরে। করুণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো অবন্তী। আমিও শুনেছি আছে।
জানি না সত্যি কোনটা আর মিথ্যা কোনটা। মালিকের স্ত্রী মিলি চলে গেল। তামান্না তখন অবন্তীর কাছে গিয়ে বলল, মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকেই কিছু একটা করতে হবে আপা। কি করবা তুমি? সময় হলে জানতে পারবেন। সাজু ভাইকে জানানো দরকার। ঠিকই বলেছ। এত রাতে অপরিচিত কাউকে দরজার সামনে দেখে অবাক হয়ে গেল রাবুর শ্বশুর। দারোয়ান একটু আগে ইন্টারকমে কল দিয়ে বলেছে এক গোয়েন্দা এসেছে দেখা করতে। তারপর থেকে অস্বস্তিতে ছিলেন তিনি। সাজু ও কিবরিয়া বসে আছে ড্রয়িং রুমে। সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ। বাইরের যে কেউ প্রথম দেখে মুগ্ধ হবে নিশ্চিত। নীরবতা ভেঙে সাজু বলল, আমি আপনার পুত্রবধূর সঙ্গে কথা বলতে চাই। রাবেয়াকে ডাকুন। কি বিষয়ে জানতে চান আগে বলেন। আপনারা হুট করে বাড়িতে প্রবেশ করেছেন। থানা থেকে কেউ নেই। তাছাড়া এত রাতে আপনি ভয় পাবেন না। আমি তার কাছে দুটো প্রশ্ন করতে এসেছি। আপনার সামনে তাকে জিজ্ঞেস করা হবে। তাকে ডাকুন। রাবেয়া ড্রয়িং রুমে এলো। সাজু ভাই রাবেয়ার দিকে তাকিয়ে বলল, অবন্তী গ্রামের বাড়ির ঠিকানা ও তার স্বামীর সব পরিচয় অজ্ঞাত কাউকে জানানো হয়েছে। কাজটা করেছেন কবে? রাবুর শ্বশুর বলল, বৌমা এসব জানবে কিভাবে? আমি যাকে প্রশ্ন করেছি সে জবাব দেবে। রাবু বলল, আমি কাউকে পরিচয় দেইনি। পরিচয় দিয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করিনি। কাকে দিয়েছেন আর কবে দিয়েছেন সেটা জানতে চাই। সুতরাং বুঝতেই পারছেন যে আমি সম্পূর্ণ নিশ্চিত যে কাজটা আপনারা করেছেন। রাবু চুপ করে রইল। তার শ্বশুর বলল, কেন জোরাজুরি করছেন? আমরা কেন আরেক মেয়ের পরিচয় অন্যের কাউকে দিব? আপনি যত তাড়াতাড়ি বলবেন আমি ততই তাড়াতাড়ি এ বাসা থেকে বের হয়ে যাব। রাবেয়ার দিকে তাকিয়ে বললেন সাজু ভাই। রাবু আস্তে আস্তে বলল, টগর ভাইয়ের সঙ্গে যেদিন সন্ধ্যার পরে অবন্তীর দেখা করাই সেদিন দুইজন লোক এসেছিল। এতটুকু বলে রাবু থেমে গেল। সাজু ভাই রাবেয়ার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাবেয়ার দৃষ্টি ছিল অন্যদিকে। সাজু সেদিকে তাকিয়ে দেখল রাবেয়ার শাশুড়ি রুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে ইশারা দিয়ে তিনি রাবেয়াকে কথা বলতে নিষেধ করছেন। সাজু সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা ভেতরে চলে গেল। সাজু মুচকি এসে বলল, সবটা না শুনে আমি যাব না রাবেয়া। অবন্তী কল দিয়ে বলল, সাজু ভাই টগর ভাই নাকি মারা গেছে। একটু আগে বাড়ির মালিকের স্ত্রী এসে বলে গেল। সাজু স্বাভাবিকভাবে বলল, টগর মারা যায়নি, বেঁচে আছে। আপনি টগরকে নিয়ে চিন্তা করবেন না। আপনার স্বামীর একটা ছবি পাঠান তো আমাকে। অবন্তী অবাক হয়ে গেল। তামান্না তার সামনে বসে অবন্তীর চেহারায় বিস্মিত ভাব দেখতে পেল। তবুও চুপ করে রইল অবন্তী। সাজু ভাই আপনি কি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। যা কিছু ঘটুক আপনি বাসা থেকে বের হবেন না। আমি আপনার বান্ধবীর বাসায় এসেছি। এখান থেকে বের হয়ে থানায় খবর দিয়ে দেব। সোহাগের ছবি পাঠাবো? হ্যাঁ পাঠিয়ে দিন। মোবাইল রেখে সাজু আবারও রাবেয়ার দিকে তাকিয়ে রইল। রাবেয়া মাথা নিচু করে আছে। তার শ্বশুর বিরক্তি প্রকাশ করতে চাইছে। ভদ্রলোক নিজে হয়তো বেশি কিছু জানেন না। তার চেহারার মধ্যে একটা জিজ্ঞাসু দৃষ্টি আছে। সাজু বলল, টগর নাকি খুন হয়ে গেছে। মিসেস রাবেয়া আপনি বুঝতে পারছেন ঝামেলাটা কতটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে? রাবেয়া জবাব দিল না। দরজার সামনে আবারও রাবেয়ার শাশুড়িকে দেখা যাচ্ছে। সাজু সেদিকে তাকিয়ে আবারও রাবেয়ার দিকে তাকিয়ে আছে। সাজু বলল, আপনি কিছু না বললে আমি পুলিশের কাছে আপনাদের পরিবারের নামগুলো উল্লেখ করব। অপরাধীকে সাহায্য করার অপরাধে আপনারা খানিকটা দোষী হবেন। বৌমা সবকিছু বলে দাও। বিরক্তি নিয়ে বললেন রাবেয়ার শ্বশুর। রাবেয়া বলল, কি বলবো বলেন। অবন্তীর বিষয়ে অপরিচিত কারা খোঁজ খবর নিয়েছে এবং সেটা কবে নিয়েছে? আমি সেদিন সন্ধ্যাবেলা অবন্তীকে নিয়ে টগর ভাইয়ের কাছে গেছি। সেদিন সকালে দুজন লোক এর সঙ্গে রাস্তায় দেখা হয়। অবন্তী তখন কোথায় ছিল? বাসায় ছিল। আমি আর আম্মা দুজন মিলে একটু বাজারে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে দুজন লোকের সঙ্গে দেখা হয়। তারা কি বলে? অবন্তীর পরিচয় জানতে চায়। আমি তখন ভয়ে সবকিছু বলে দিই। তারপর তারা অবন্তীর স্বামীর নাম্বার চায়। আমার কাছে নাম্বার ছিল না, কিন্তু বিকেলে বাসায় ফিরে অবন্তীর কাছ থেকে নাম্বার কৌশলে নিয়ে নিই। লোকগুলোকে আগে চিনতেন না, তাছাড়া মাস্ক পরেছিল। তারপর বলেন, বাসায় ফেরার সময় আমার শাশুড়ি অনেক কথা বলে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে অবন্তীকে টগর ভাইয়ের কাছে তুলে দেব। অবন্তী যে বিপদে পড়েছে বুঝতে পারি, তাই সেখান থেকে বাঁচানোর জন্য টগর ভাইকে স্মরণ করি। তার সঙ্গে দেখা করি, চাকরির কথা বলি। সাজু উঠে দাঁড়ালো। আমরা যে খোঁজখবর নিতে এসেছি এগুলো ওই লোকগুলোকে বলার দরকার নেই, তাহলে আপনারা বিপদে পড়বেন। টগর ভাইয়ের কি হয়েছে জানি না। আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলবেন সব সময়, তাকে সাপোর্ট দিবেন, কারণ তিনি মানসিক চাপে আছেন। বাসা থেকে বের হয়ে গেল দুজনেই। রাস্তায় নেমে বাইক নিয়ে রওনা দিল অবন্তী, যেখানে থেকে সেদিকে। বাইকে ওঠার আগেই সোহাগের ছবি দেখে নিল। কিবরিয়া বলল, তুমি কিভাবে নিশ্চিত হলে টগর বেঁচে আছে? সম্ভবত এটা ভুল খবর। টগরকে তারা কিছুই করবে না বন্ধু, কারণ টগরকে খুন করলে বিপদ আরো বাড়বে। কিন্তু কেন? এখানে খুব বেশি টাকার বিষয় নয়, তাই এদের দলটা হবে ছোট। ছোট দল হলেও এরা খুবই সতর্ক এবং বুদ্ধিমান তো বটেই। এখন যদি টগরকে খুন করে তাহলে পুলিশ সেটা তদন্ত করবে, আর তদন্ত শুরু হলে এদের বিপদ বাড়বে এবং অবন্তী চলে যাবে পুলিশ হেফাজতে। সাজুর মোবাইল আবারও রিং হচ্ছে। কিবরিয়া মোবাইল রিসিভ করে সাজুর কানে ধরল। সাজু সেভাবে কথা বলতে লাগলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাজু ভাই? শরীর সুস্থ তো? কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু বাইক চলছে তাই ঠিক বুঝতে পারল না সাজু। সে বলল, ভালো আছি, কিন্তু কে আপনি?
চিনতে পারছেন না আমাকে? ভালো করে স্মরণ করার চেষ্টা করেন, ঠিকই চিনতে পারবেন। সাজু ভাই, আমি জানি আপনি চিনতে পারবেন, কারণ আপনি বুদ্ধিমান। আমাকে না চেনার কোনো কারণ তো নেই সাজু ভাই। কলটা কেটে গেল। বাইক দাঁড় করালো সাজু। কিবরিয়া বলল, কি হয়েছে, কে কল দিয়েছে? সাজু সেই প্রশ্নের জবাব না দিয়ে বিড়বিড় করে বলল, রবিউল ইসলাম। এদিকে সোহাগ যে লোকটার সঙ্গে দাঁড়িয়ে আছে তিনি সোহাগের উপর প্রচুর বিরক্ত। দুপুর থেকে আধ ঘন্টা পরপর শুধু চা খাচ্ছে সোহাগ। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর কিছুক্ষণ পরপর শুধু বলে, ভাইজান চলেন একটু চা খেয়ে আসি। আজকে দুপুর থেকে এই রাত পর্যন্ত যে পরিমাণ চা সোহাগ খেয়েছে সেই পরিমাণ চা তার সঙ্গের লোকটা 2 বছরও খায়নি। সে মনে মনে তাদের দলের বসকে গালি দিচ্ছে। এ ধরনের লোকজন সচরাচর সবসময় মুখে গালি ব্যবহার করে, তবে সামনাসামনি গালি দিতে পারে না, কিন্তু মনে মনে ঠিকই দেয়। টগরের মৃত্যুর সংবাদ ইতিমধ্যেই ভালো কার্যক্রম শুরু করেছে। আশেপাশের মানুষের মুখে টুকটাক শুনতে পাওয়া যাচ্ছে টগরের কথা। একটু পরপর কল দিয়ে আপডেট জানাতে হচ্ছে তাকে। সোহাগ বলল, ভাই আমি রাতে কোথায় ঘুমাবো? কোনো ঘুম নাই, সারাদিন পেরিয়ে গেল, নিজের বউকে বাসা থেকে বের করতে পারলেন না। ঘুমের কথা চিন্তা করেন কিভাবে? ঠিকমতো না ঘুমালে আমার শরীর অসুস্থ হয়ে যায়, তখন তো হাসপাতালে ভর্তি হতে হবে। আর আপনি যাকে আমার স্ত্রী বলছেন সে আমার স্ত্রী আগে ছিল, এখন নাই। আমাদের তালাক হয়ে গেছে, ডিভোর্স। মহা ঝামেলা হয়ে গেল। সোহাগকে নিয়ে চিন্তিত হয়ে গেল তার সঙ্গী। সঙ্গের লোকটার দিকে তাকিয়ে সে বলল, আপনার সঙ্গে 12 ঘন্টা ধরে আছি, এখনও আপনার নাম জানি না। নাম কি ভাই? জালাল। জালাল ভাই, আমার ভাত খেতে ইচ্ছে করছে, পেটে খুব ক্ষুধা লেগেছে, একটু ব্যবস্থা হবে? জালাল আবারও বিরক্ত হয়ে গেল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল। সোহাগের কথা সে শুনতে পায়নি, এরকম একটা অভিনয় করার প্রাণপণ চেষ্টা করলো। সাজুর মোবাইলে অবন্তীর নাম্বার দিয়ে কল এলো। কল করেছে তামান্না। সাজু ভাই কথা বলার আগেই তামান্না বলল, সাজু ভাই আমি তামান্না, অবন্তীর রুমমেট। আপনি এখন কোথায় আছেন? আমরা আপনাদের বাসার কাছাকাছি। ওপাশ থেকে আর কোনো কথা শোনা গেল না। মনে হচ্ছে কল না কেটে মোবাইল রেখে ব্যস্ত হয়ে গেছে। সাজু মনোযোগ দিয়ে শোনার জন্য কান সজাগ করে নিল। অস্পষ্ট উচ্চারণে অবন্তীর গোঙানির শব্দ শোনা যাচ্ছে। অবন্তীর কান্না জড়িত কণ্ঠে বলছে, আপু আমি বাঁচতে চাই। আমার পরিবারে আমি না থাকলে সবার কি অবস্থা হবে? মা বাবা সবাই না খেয়ে মারা যাবে আপু। অবন্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আবারও অজ্ঞান হয়ে গেছে। সাজু আর কিবরিয়া দুজন মিলে ওদের বাসার সামনে গিয়ে তামান্নার কাছে জানতে পারে। তারপর হাসপাতালে নেবার ব্যবস্থা করেন সাজু। তামান্না নিজেও এসেছে, তার সঙ্গে তাদের ফ্ল্যাটের আরেকটা মেয়ে আছে। একটু আগে অবন্তীর জ্ঞান ফিরেছে। সাজু তার সঙ্গে কথা বলতে যাবে, কিন্তু তার আগে তামান্না নামের এই মেয়েটাকে বাসায় পাঠানো উচিত। বেচারি গার্মেন্টসে চাকরি করে, রাতে ঘুমাতে না পারলে সকালে চাকরিতে যেতে পারবে না। সাজু তামান্নাকে বলল, আপনি বাসায় চলে যান, কালকে সকালে তো আপনার ডিউটি আছে। আমি রাতটা না হয় এই হাসপাতালে কাটাবো, কিন্তু আপনাকে শুধু শুধু। সমস্যা নেই, আমার তো দিনের বেলা কোনো তাড়া নেই। তাছাড়া রাত প্রায় 2টা বেজে গেছে, কিছুক্ষণ পর সাহারের সময় হয়ে যাবে। ঘটনার সঙ্গে জড়িয়ে আপনি বিপদে পড়ে গেলেন সাজু ভাই, সেটা তো আপনিও পড়েছেন। যাই হোক, এখন তর্ক বিতর্ক না করে বাসায় ফিরে যান, আমার বন্ধু বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। কিবরিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি বাসায় চলে যাও বন্ধু, সকালে তোমারও তো ডিউটি আছে। তাকে বাসায় নামিয়ে দিয়ে তুমি বাসায় ফিরে যাও, সকালে অফিসে যাবার আগে একবার এসো। তামান্না অবশ্য কিবরিয়ার সঙ্গে গেল না, তার সঙ্গে আরেকটা মেয়ে এসেছে। তাকে নিয়ে সে হাসপাতালের সামনে থেকে একটা সিএনজি নিয়ে চলে গেল। যাবার সময় অবন্তীর মোবাইলটা সাজুর কাছে দিয়ে গেল। তারা সবাই চলে যাবার পরে সাজু ভাই অবন্তীর কাছে গেলেন। বড় ডাক্তার আগামীকাল সকালে আসবে, জরুরি বিভাগ থেকে আপাতত চিকিৎসা চলছে। সাজুকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল অবন্তী। সাজুর সঙ্গে এটাই তার প্রথম দেখা। কেমন আছেন? পেটে ব্যথা করছে খুব, রাতটা পার হলে ব্যবস্থা করা হবে, একটু সহ্য করুন। কিছু খাবেন? না খাবো না। ডাক্তার সন্দেহ করছেন পেটের মধ্যে সম্ভবত ছোট টিউমার সৃষ্টি হয়েছে, রক্ত জমাট বেঁধে এটা নাকি হয়ে থাকে। আমার পরিচিত এক বন্ধুর স্ত্রীর এরকম হয়েছিল। তিনি কি বেঁচে আছেন? হ্যাঁ, একটা অপারেশন করতে হয়েছে, সম্ভবত আপনাকে করতে হবে। বলেন কি, কত টাকা লাগবে? জানি না, সবকিছু অনুমান করা। আগামীকাল বড় ডাক্তার আসুক, তারপর পরীক্ষা করে দেখা যাবে কি করতে হবে। অপারেশন করতে গেলে আমি টাকা পাবো কোথায়? আমার গ্রামের বাড়ি থেকে বাবারও ক্ষমতা নেই দেবার। অবন্তী কাঁদতে লাগলো, নিজের মনে বলতে লাগলো নানান কথা। সে সুযোগ চায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ঢাকা এসেছে। পেটে ব্যথা অনেকদিন ধরে ছিল, কিন্তু কখনো এরকম কিছু সন্দেহ করেনি। শহরে এসে একটার পর একটা বিপদ তাকে ধরে রেখেছে। সাজু বলল, যদি অপারেশন করতে হয় চিন্তা করবেন না, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দেবেন। সাজুর ধারণা সত্যি ছিল, টগরকে তারা মারেনি। গুদাম ঘরের মতো একটা আবদ্ধ ঘরে টগরকে রাখা হয়েছে। সেদিন রাতে টগর যখন তাদের সঙ্গে দেখা করতে আসে তখন সামান্য বিতর্ক সৃষ্টি হয়। সিরাজ নামের যে ভদ্রলোকের কথা হাসপাতালে বলেছিল, সেই লোক মূলত এলাকার মোটামুটি একজন নেতা, টুকটাক দলীয় জোটের সঙ্গে জড়িত আছে। নিজের হাতে কিছু ছেলেরা আছে, তাদের দিয়ে এলাকার মধ্যে মোটামুটি ক্ষমতা দেখিয়ে বেড়ায়। টগর যখন দেখা করতে আসে তখন তিনি ছিলেন চায়ের দোকানে। টগর আসার পরে তাকে নিয়ে চলে আসেন পুরনো এই বাড়ির মধ্যে। তারপরে সেখানে এসে প্রথমে সিরাজ বলে, দে প্যাকেট।
প্যাকেট ওই মেয়ের কাছে নাই ভাই, মিথ্যা কথা। যাকে দিয়ে মাল আনাইছি সে নিজের হাতে ওর ব্যাগে রাখছে। কিন্তু ভাই আমি ভালো করে জিজ্ঞেস করলাম, সে এসব কিছুই জানে না, মিথ্যা বলে। মিথ্যা। তুই যেভাবে পারিস তার কাছ থেকে ওটা আমার কাছে এনে দিবি, না হলে কিন্তু ওই মেয়েকে আমি শেষ করে দেব। ভালো, আমি যতটুকু জানি ততটুকু বলছি। গরিব মেয়ে, চাকরির জন্য শহরে এসেছে, এমন 2 নম্বরই মালপত্র সরানোর মতো মানসিকতা তার মধ্যে নেই। তুই আমাকে জ্ঞান দিস? ওখানে সব মিলিয়ে 20 লাখ টাকার বেশি মালামাল আছে। বলেন কি ভাই, এত টাকা? না হলে আমি কি শুধু শুধু মরিয়া হয়ে আছি? কিন্তু ভাই তার কাছে নাই। বুঝতে পারছি, মেয়েটাকে তুলে আনতে হবে, তখন আমার সামনেই তাকে জিজ্ঞেস করবি। না, তাকে এখানে আনবেন না সিরাজ ভাই, তাহলে কিন্তু আপনাকে যে সম্মান করি সে সম্মান আর করব না। ব্যাস এতটুকু যথেষ্ট। টগরকে তাই হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে, এছাড়া গতি নেই। আজ প্রায় 3 দিন ধরে টগর এখানে বন্দি। সাহারির সময় হয়ে গেছে, অবন্তী ঘুমাচ্ছে। সাজু সাহারির খাবার জন্য নিচে নামলো। হাসপাতালে ঢোকার সময় সামনে একটা রেস্টুরেন্ট দেখে এসেছে। ভালো কিছু খাবার পাওয়া গেলে তো ভালো, না হলে রাস্তার পাশে চায়ের দোকান নিশ্চয়ই খোলা আছে, কারণ এটা ঢাকা শহর। রেস্টুরেন্টে বসে সাজু ভাত পার্সেল করে নিল। অবন্তী একা একা আছে, তাই এখানে বসে খাবার খেয়ে সময় নষ্ট করা যাবে না। খাবার নিয়ে বিল দিয়ে বের হবার সময় সোহাগের সঙ্গে দেখা। আজ যেহেতু তার ছবি দেখেছে, তখন সঙ্গে সঙ্গে চিনতে পারল। সাজু থমকে গিয়ে বলল, আপনার নাম কি সোহাগ? হ্যাঁ, কিন্তু কে আপনি? সর্বনাশ। সাজু দ্রুত হাসপাতালে চলে গেল। সোহাগ যেহেতু আছে, সুতরাং তার সঙ্গে আরও লোকজন আছেই। সাজু অবশ্য ভালো করে দেখে এসেছে অবন্তীর কেবিনের খানিকটা সামনে সিসি ক্যামেরা আছে। কেবিনের সামনে এসে সাজু দেখে দরজা খোলা। যাবার সময় সে দরজা বন্ধ করে গেছে। দরজা দিয়ে ভেতরে তাকিয়ে দেখে ভেতরে বেডের উপর কেউ নেই, শূন্য বিছানা পড়ে আছে। সাজু কেবিনের ভেতরে গেল। একটু পরে অবন্তী ওয়াশরুম থেকে বের হয়ে এলো। সাজু তার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। সাজু বাইরে বের হলো। হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে ডাক্তারি পোশাক পরা কজন পুলিশ ও 2 জন আসামি। সাজু তাদের সামনে যেতেই পুলিশের মধ্য থেকে একজন বলল, দৌড়ে একদম ছাদে চলে গিয়েছিল, সেখানেই ধরে ফেলেছি। যাই হোক, আমি দারোগা শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঠিক সময়ে সঠিক কাজটা করেছেন। একটু পরে নিচে থেকে উঠে এলো কিবরিয়া এবং আরও 2 জন পুলিশ, তাদের সঙ্গে সোহাগ। সোহেল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেবিনের দরজা ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অবন্তী। আপনি এদের থানায় নিয়ে যান, আমি একটু পরে আসছি। আর 2 জন লোক দিয়ে যান, রাত শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবে। দারোগা শাকিল 2 জন পুলিশকে রেখে বাকিদের নিয়ে চলে গেল। সাজু ও কিবরিয়া অবন্তীর কাছে এসে বসলো। অবন্তী বলল, কিভাবে কি হয়ে গেল বলেন তো? সাজু বলল, তামান্না আর কিবরিয়ার সঙ্গে যখন কথা বলছিলাম আমি, তখনই সোহাগকে দেখতে পাই। তার সঙ্গে আরও 2 জন লোক ছিল। সোহাগের ছবি দেখেছি, তাই চিনতে অসুবিধা ছিল না, কিন্তু সে হয়তো ভাবেনি আমি চিনতে পারবো। তারপর নিজে থেকে বুদ্ধি করে হাসপাতাল খালি করার কাজটা করলাম। কিবরিয়া ও তামান্নাকে চলে যেতে বললাম। তখন ওরা বুঝতে পেরেছে হাসপাতালে আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং আমাকে তারা চোখে চোখে রাখবে, এটাই ছিল স্বাভাবিক ব্যাপার। কিবরিয়া হাসপাতাল থেকে বের হবার পরই আমি কেবিনে ঢুকে তাকে কল দিলাম। তারপর তাকে বললাম সরাসরি থানায় চলে যেতে হবে, ডাক্তার এর রূপ ধরে এলেই কাজটা সহজ হবে। তারা খুব দ্রুত অন্য হাসপাতাল থেকে ডাক্তারের পোশাক জোগাড় করেছে। এরপর হাসপাতালে একজন একজন করে এমনভাবে প্রবেশ করছে কেউ সন্দেহ করেনি। আমি তখনই চলে গেলাম নিচে। আমার সঙ্গে সঙ্গে সোহাগ গেল। এটা নামার সময় বুঝতে পারছি, কারণ আমাকে চোখে চোখে রেখে তারা নিয়ে যাবে আপনাকে। আমি তো জানি উপরে কি হতে পারে। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন সোহাগকে দেখতে পাই, ততক্ষণে এরা সবাই ছাদে চলে গেছে, কারণ রাস্তায় দাঁড়িয়ে ছাদের ওপর লোকজন দেখা যাচ্ছিল। আর সেজন্য আমি দ্রুত কেবিনে আসি, কারণ এখানে অন্য কিছু যেন না হয়ে যায়। অবশেষে এদের ধরা হয়েছে, কিন্তু এখনো আসল যারা তাদের ধরা বাকি। তাছাড়া টগরকেও উদ্ধার করতে হবে। সিরাজ নামের যে নেতার কথা টগর বলেছিল তাকে ধরতে হবে। সমস্যা হচ্ছে সাক্ষী। এত কিছু হয়ে গেছে, কিন্তু এদের বিরুদ্ধে মামলা করার মতো কিছু নেই। যে ড্রাগসের জন্য এত কাহিনী, সেগুলো রয়েছে আরেকজনের হাতে। অবশ্য সে ছেলে কিছুক্ষণ পরে চলে আসবে এখানে। অবন্তী বলল, কোন ছেলে? যিনি আমার ব্যাগ থেকে প্যাকেট বের করে নিয়ে গেছে? হ্যাঁ, উনি ঘন্টাখানেক আগে কল দিয়েছিল। আপনার সঙ্গে বিকেলে কথা বলার সময় নাকি মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এখানেই আসবেন। সাজু আর কিবরিয়া 2 জন মিলে সাহারি শেষ করে নিল। হোটেল থেকে কিনে আনা খাবার খেলো। তারপর সাজু কিবরিয়াকে বলল, বন্ধু তুমি এখানে থাকো, আমি থানায় যাচ্ছি। ওদের কাছ থেকে আগে স্বীকারোক্তি নিতে হবে, তারপর ওদের নিয়েই বাকিদের ধরতে হবে। আশা করি সকাল 8টার মধ্যে সবকিছু হয়ে যাবে। আমি কাজ শেষ হলেই চলে আসব। যদি দেরি হয় তাহলে ডাক্তার এলে অবন্তীর কি কি পরীক্ষা করতে হবে তুমি খেয়াল রেখো। যে ছেলেটা আসবে তাকে থানায় পাঠিয়ে দিও। সাজু উঠে দাঁড়ালো। অবন্তী বলল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি? করেন। সেদিন হাসপাতালে যে 4 জন আপনাকে তুলে আনতে চেয়েছিল, সেই 4 জনের মধ্যে কেউ কি এই 2 জনের মধ্যে ছিল? হ্যাঁ, এরা 2 জনেই ছিল সেদিন। ঠিক আছে, সাবধানে থাকবেন।
থানায় এসে দারোগা সাহেব ও সাজু ভাই একসঙ্গে বসে ওদের তিনজনকে প্রশ্ন করল। সচরাচর এরা জিজ্ঞাসা করবে না এটাই ধারণা ছিল, কিন্তু একজন চুপ থাকলেও আরেকজন সবকিছু বলে দিল। দুজনকে আলাদা করে জিজ্ঞেস করা হয়েছে, সুতরাং দুজনেই ভাবছে সে হয়তো বলে দিয়েছে। অবন্তীর স্বামী সোহাগ কাঁদছে। বেচারা কিছু টাকার লোভে এসেছিল। রাবেয়ার কাছ থেকে নাম্বার নিয়ে এরা সোহাগের সঙ্গে যোগাযোগ করে। নিজের সাবেক স্ত্রীর কাছ থেকে একটা গোপন প্যাকেট বের করে দিলে 50,000 টাকা পাওয়া যাবে। সোহাগের ধারণা ছিল এটা কোনো ব্যাপার হবে না, কারণ অবন্তী তাকে ভালোবাসে। তাই দুর্বলতার সুযোগ নিয়ে কাজটা করার জন্য রাজি হয়ে যায়। তারপর অবন্তীর বাড়িতে যায় এবং অবশেষে ঢাকায় আসে। কৌশলে মিথ্যা কথা বলে তবুও কাজ হলো না বেচারা। সোহাগ ও আরেকজনকে থানায় রেখে বাকি একজনকে নিয়ে রওনা দিল দারোগা শাকিল। টগরকে যেখানে রাখা হয়েছে আপাতত সেখানে যেতে হবে আগে। ঘণ্টাখানেক পরে তারা দক্ষিণ খানের একটা পুরনো বাড়িতে প্রবেশ করে। একটা গুদাম ঘর থেকে টগরকে উদ্ধার করা হয়, কিন্তু সেখানে আর কাউকে পাওয়া গেল না। তবে সিরাজ নামে সেই কথিত নেতাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজ প্রথম চিৎকার করলেও পরে যখন জানলো তার বাকি দুজন সবকিছু স্বীকার করেছে, তখন চুপচাপ হয়ে গেল। সিরাজকে নিয়ে থানায় এসে দেখে গেল যে ছেলেটার কাছে এই প্যাকেট এতদিন ছিল। সে ছেলে থানায় বসে অপেক্ষা করছে। টগরের শরীর বেশি ভালো ছিল না, তবে দুর্বল শরীর নিয়েও সে সচ্ছল রইল। সকাল 9টার দিকে টগরকে নিয়ে সাজু ভাই হাসপাতালে গেল। অবন্তীর সঙ্গে কিছুক্ষণ কথা হলো। তারপর কিবরিয়া বলল, একটা ছেলে এসেছিল, তোমার জন্য একটা গিফট রেখে গেছে। সাজু খানিকটা অবাক হয়ে গেল, কারণ গিফট বক্সের মধ্যে একটা গোলাপি রঙের চাদর। সাজু সেই চাদরের ভাঁজ খুলে দেখল 1 পৃষ্ঠার লম্বা একটা চিঠি, কম্পিউটার টাইপ করার মতো সুন্দর ঝকঝকে হাতের লেখা। সাজু আরও একবার মুখ ফুটে বলল, রবিউল। সাজু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবাক হবেন না সাজু ভাই, আশ্চর্যজনক দুটো কথা বলার জন্য এই চিরকুট। যদিও এত বড় কখনো চিরকুট হয় না, যেটা হয় সেটা চিঠি। আপনি তো জানেন পুলিশের হাত থেকে আমি পালিয়েছি 8 মাস আগে। পালানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দুটো কারণে আমি শেষ মুহূর্তে ইচ্ছা করেই পালিয়েছি। 1, সাবরিনা আফরোজ। গাজীপুরে যে হাসপাতালটা আমি করেছি সেই হাসপাতালের সবকিছু সাবরিনা দেখাশোনা করত, মানে যাবতীয় লেনদেন সবকিছু তার কাছে ছিল। সাবরিনা বেইমানি করেছে, শত্রুর ভয়ে কিংবা লোভে পড়ে সে আমার হাসপাতালের সব টাকা খালি করে দিয়েছে। আমার স্বপ্নের হসপিটাল এখন শূন্য। সাজু ভাই, বেইমান কখনো ছাড় দিতে নেই। বিশ্বাসঘাতকতা করা মানুষকে আমি কখনো ক্ষমা করি না। আমার হসপিটালের অত্যাধুনিক প্রযুক্তির সকল যন্ত্রপাতি সাবরিনা বিক্রি করে দিয়েছে। পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে আমি বের করবই সাজু ভাই। 2, লতা চৌধুরী। বড্ড অদ্ভুত দুনিয়া সাজু ভাই, যে লতা চৌধুরীর জন্য আমি এত কিছু করলাম, আপনাকেও কত পরিশ্রম করতে হলো সেই সময়, অথচ আমি কোনোভাবেই বুঝতে পারিনি এসবের পেছনে লতা চৌধুরীর বিশাল মাস্টার প্ল্যান রয়েছে। যদি সেটা জানতে পারতাম তাহলে ওর স্বামীর মতো ওকেও ট্রেনে শেষ করতাম। আফসোস হচ্ছে সাজু ভাই, আর সেজন্য জেলের মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি। এই দুজনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। লতা চৌধুরীর অনেক বড় একটা প্ল্যান আছে, কিন্তু সেটার কি আমি নিজেও জানি না। আপনার কাছ থেকে আমার কিছু সাহায্যের দরকার হবে, সেজন্যই আপনাকে স্মরণ করলাম। ঠিক সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করব। সাহায্য করবেন কিনা জানি না, তবে আমি চাইব বাকিটা আপনার বিবেচনা। আমার উদ্দেশ্য আপনি ঠিকই বুঝতে পারবেন, কারণ আমি জানি আপনি বুদ্ধিমান। খারাপ হবার পরে আমি আপনার মতো কাউকে সম্মান করিনি। আল্লাহ হাফেজ। ইতি রাফসান মাহমুদ ওরফে রবিউল ইসলাম। 8 দিন পর মহাখালী টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে অবন্তী। সে গ্রামের বাড়িতে যাচ্ছে, তার সাথে যাচ্ছে টগর। অবন্তী এখন সুস্থ, অপারেশন করা হয়েছে, যাবতীয় খরচ সাজু দিয়েছে। কদিন ধরে সাজুর মনোযোগ অন্যদিকে। সে রবিউলের বিষয় নিয়ে ভাবছে। লতা চৌধুরীর এতদিনে নিশ্চয়ই বাচ্চা হয়েছে, কিন্তু সেই মেয়ে কি এমন করেছে যার জন্য রবিউল এরকম কিছু বলতে পারে? রবিউল যখন পালিয়েছে সেই ঘটনাও পুরোপুরি সে জানে না। হাসান ভাই সবকিছু জানে, তাই তাকে জিজ্ঞেস করা দরকার। কিন্তু তিনি এখন ঢাকার বাইরে আছে। বাস চলছে, মাগরিবের পরে বাস ছেড়েছে। জানলার পাশে বসে অবন্তী বলল, এর আগে আমি আমার স্বামীর সাথে রাতে বাসে ভ্রমণ করেছিলাম। আমরা নদীতে ফেরি পারাপারের সময় মাঝরাতে দুজন মিলে আকাশে জ্যোৎস্না দেখেছি। সেদিন ছিল পূর্ণিমা। কি অপূর্ব দৃশ্য ছিল সেটা আজও চোখে ভাসে। টগর বলল, আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না? অবন্তী জবাব দিল না। টগর চুপচাপ বসে রইল। আজ যদি পূর্ণিমা হতো তাহলে হয়তো তারা দুজন মিলে দেখতে পারত। তখন হয়তো অনেক দিন পরে টগর বলতো, জানো অবন্তী, তোমার সঙ্গে কাটানো সবসময় সুন্দর মুহূর্ত ছিল একসঙ্গে বাড়িতে যাওয়া, কারণ সেদিন ছিল পূর্ণিমা। টগর কিছু বলল না। বাস চলছে আপন গতিতে। অবন্তীকে বাড়িতে পৌঁছে দিয়ে তাকে কালই ফিরে আসতে হবে। ঈদের পরে অবন্তী যাবে চট্টগ্রামে, কারণ সিরাজ ও তার লোকেদের খুব বেশি শাস্তি হবে না। অবন্তী এখানে এলে আবারও তার উপর বিপদ আসতে পারে। সাজু ভাই চট্টগ্রামে তার এক পরিচিত আঙ্কেলের ঠিকানা দিয়েছে অবন্তীকে। ঈদের পর যোগাযোগ করলে চাকরির ব্যবস্থা হবে। রবিউলকে এই গল্পের মধ্যে পুরোপুরি রাখিনি, কারণ আমি চাই রবিউল যেখানে থাকবে সেই গল্পের পুরোটা তার থাকবে। আর যেহেতু তার চাদর জড়ানোর চিরকুট দিয়ে একটা অমীমাংসা ছিল,
তাই সেখান থেকেই সে ফিরবে। তাছাড়া তার ফাঁসির আদেশ হবার পরে কি ঘটেছে, কিভাবে সে পালিয়েছে, এটাও লম্বা ইতিহাস। তাই আলাদা করে তাকে নিয়ে শুরু হবে এবার অপেক্ষা। চাঁদর জড়ানো চিরকুটের দ্বিতীয় খণ্ড, যেখানে অদ্ভুত লতা চৌধুরীর আবির্ভাব, আবার দাদাজানের নতুন পরিচয়ে নির্বাচন করা, সাবরিনার বিশ্বাসঘাতকতার কারণ।